একটা সময় বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের বড় একটি অংশ জুড়েই ছিল সিম্ফনির উপস্থিতি। স্কুল শিক্ষার্থী, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামীণ পরিবার, সবার কাছেই সিম্ফনি ছিল সাশ্রয়ী দামে মোবাইল ফোন কেনার সবচেয়ে পরিচিত ও বিশ্বস্ত নাম। এমনকি বাংলাদেশের লাখো মানুষের জন্য সিম্ফনি শুধু একটি মোবাইল ফোন ছিল না, এটি ছিল ইন্টারনেট এজে প্রবেশের গেটওয়ে। বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে কোম্পানিটি উত্থান ঘটায় এবং দ্রুতই দেশের হাউসহোল্ড নেমে পরিণত হয়। তবে বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের চিত্র অনেকটাই বদলে গেছে। কনজিউমার প্রেফারেন্স পরিবর্তন ও কম্পিটিশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিম্ফনি ধীরে ধীরে স্মার্টফোনের মেইনস্ট্রিম ডিসকাশন থেকে হারিয়ে গিয়েছে। 2008 সালে এডিসন গ্রুপের একটি ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের মার্কেটে প্রবেশ করে সিম্ফনি মোবাইল। সে সময় দেশের হ্যান্ডসেট ইন্ডাস্ট্রি মূলত একটি ডেভেলপিং স্টেজে ছিল এবং স্মার্টফোন খুব কম মানুষই ব্যবহার করত। তখন সিম্ফনি সাধারণ কনজিউমারদের জন্য অ্যাফোর্ডেবল ডিভাইস অফার করার দিকে ফোকাস করে এবং খুব দ্রুতই প্রাইস কনসিয়াস বায়ারদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। যেখানে কোম্পানিটির স্ট্র্যাটেজি ছিল খুবই সিম্পল, সাধারণ বাংলাদেশিদের ক্রয় ক্ষমতার মধ্যেই মোবাইল ফোন টেকনোলজি পৌঁছে দেয়া। যে কারণে 2011 সালে প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মধ্যেই সিম্ফনি মার্কেট লিডার পজিশন অর্জন করে। কনজিউমারদের মধ্যে ব্র্যান্ডটির জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি 2012 সালের মধ্যে দেশে স্মার্টফোন অ্যাডাপশনও দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এই সুযোগকে কাজে লাগাতে ওই সময় সিম্ফনি একের পর এক লো কস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এমনকি দেশের মোবাইল ইন্টারনেটের অ্যাক্সেসকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করার পেছনেও অবদান ছিল সিম্ফনির। এর মধ্যে সবচেয়ে সফল মডেলগুলোর একটি ছিল সিম্ফনি W20, যা সেই সময়ে অন্যতম আইকনিক স্মার্টফোনে পরিণত হয়। মাত্র 5,000 টাকার কিছু বেশি মূল্যের এই ডিভাইসটি হাজারো ফার্স্ট টাইম ইউজারের হাতে অ্যান্ড্রয়েড পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে কোম্পানিটি W68, W92, J5, i10, P6, H200 এবং H300 সহ আরও বেশ কয়েকটি মডেল বাজারে আনে, যার মধ্যে অনেকগুলোই বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং উল্লেখযোগ্য কমার্শিয়াল সাকসেস অর্জন করে। 2014 সালের জানুয়ারিতে প্রকাশিত দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট থেকে জানা যায়, ওই সময় পর্যন্ত সিম্ফনি W15 লঞ্চের প্রথম 8 মাসেই প্রায় 96,816 ইউনিট বিক্রি হয়েছিল। অন্যদিকে সিম্ফনি W68 লঞ্চের 4 মাসের মধ্যেই প্রায় 95,478 ইউনিট বিক্রি হয়। মাত্র কয়েক বছরের মধ্যেই সিম্ফনি দেশজুড়ে অ্যাগ্রেসিভ এক্সপ্যানশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির অন্যতম বৃহৎ সেলস ও সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলে। 2010-এর দশকে বেশিরভাগ সময় জুড়ে সিম্ফনি ছিল দেশের সবচেয়ে পরিচিত টেকনোলজি ব্র্যান্ডগুলোর একটি। তবে বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রি আরও ম্যাচিউর হতে শুরু করলে এবং গ্লোবাল কম্পিটিটরদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে সিম্ফনির অবস্থানও বদলাতে থাকে। তবে সিম্ফনির বর্তমান অবস্থা বুঝতে হলে আগে দেখতে হবে কোম্পানিটির সফলতার ভিত্তিটা ঠিক কিভাবে তৈরি হয়েছিল। সিম্ফনির উত্থানের পেছনে মূল শক্তি ছিল সঠিক মার্কেট টাইমিং, কার্যকর প্রাইসিং স্ট্র্যাটেজি, শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং লোকালাইজেশনের সমন্বয়। মূলত 2000-এর দশকের শেষভাগ এবং 2010-এর দশকের শুরুর দিকে বাংলাদেশে অধিকাংশ কনজিউমারই বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর স্মার্টফোন কেনার প্রতি আগ্রহ দেখাত না, কারণ তখনও বেশিরভাগ মানুষ স্মার্টফোনের প্রকৃত প্রয়োজনীয়তা এবং ব্যবহারিক সুবিধাগুলো পুরোপুরি বুঝতে পারেনি। অনেকের কাছেই স্মার্টফোন ছিল অতিরিক্ত খরচের একটি ডিভাইস, তাই তাদের ধারণা ছিল ফোনে কথা বলা আর মেসেজ পাঠানো গেলেই তো হচ্ছে, তাহলে কিছু অতিরিক্ত ফিচারের জন্য এত টাকা খরচ করব কেন। ফলে ওই সময় কনজিউমার ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই এর মধ্যে একটি উল্লেখযোগ্য গ্যাপ তৈরি হয়েছিল। এই গ্যাপটিকেই সিম্ফনি একটি অপরচুনিটি হিসেবে দেখে, কারণ তখনও মার্কেটে 3,000 থেকে 7,000 টাকার প্রাইস রেঞ্জে দেশব্যাপী জনপ্রিয় ও ট্রাস্টেড কোনো স্মার্টফোন ব্র্যান্ডই প্রায় ছিল না। ফলে সিম্ফনি খুব দ্রুতই বাজেটের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে। একই সাথে সিম্ফনি ফার্স্ট টাইম বায়ারদের জন্য অ্যাফোর্ডেবল স্মার্টফোন অফার করার দিকে মনোযোগ দেয়। 3G সার্ভিস সম্প্রসারণ এবং ইন্টারনেট অ্যাক্সেসের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমবার স্মার্টফোন কিনতে চাওয়া লাখো কনজিউমারদের ডিমান্ড ধরার জন্য কোম্পানিটি আদর্শ অবস্থানে ছিল। আর সিম্ফনির এই স্ট্র্যাটেজি কতটা কার্যকর ছিল সেটি বুঝতে শুধু ওই সময়কার স্মার্টফোন মার্কেটের ডেটাগুলোর দিকে তাকালেই যথেষ্ট। ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্ট থেকে জানা যায়, 2008 থেকে 2012 সালের মধ্যে সিম্ফনি ও ওয়ালটনের নেতৃত্বে লোকাল ব্র্যান্ডগুলো দেশের হ্যান্ডসেট মার্কেটের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছিল। অন্যান্য কোম্পানি ও ইন্ডাস্ট্রি রিপোর্ট বিশ্লেষণ করলে জানা যায়,
পরবর্তীতে সিম্ফনি বাংলাদেশের ওভারঅল হ্যান্ডসেট মার্কেটের প্রায় 29% এবং স্মার্টফোন সেগমেন্টের প্রায় 23% মার্কেট শেয়ার অর্জন করে। এমনকি 2019 সালে বাংলাদেশের প্রায় 3,10 লাখ স্মার্টফোন বিক্রি হয়েছিল, যার মধ্যে 80 লাখ ইউনিট ছিল সিম্ফনির। এই অর্জনগুলো কোম্পানিটিকে দেশের টেকনোলজি সেক্টরে অন্যতম প্রভাবশালী প্লেয়ারে পরিণত করে। পাশাপাশি সিম্ফনির সবচেয়ে বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলোর একটি ছিল তাদের বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। দেশব্যাপী 17,000-এরও বেশি রিটেল আউটলেটের মাধ্যমে কোম্পানিটি শুধু বড় শহরেই নয়, দেশের প্রায় সব অঞ্চলের কনজিউমারদের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছিল। যেখানে অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিটররা মূলত বড় শহরগুলোতেই সীমাবদ্ধ ছিল, সেখানে সিম্ফনি অনেক আগে থেকেই সারা দেশে নিজেদের উপস্থিতি তৈরি করে। পাশাপাশি 38টি কাস্টমার কেয়ার সেন্টার এবং 28টি কালেকশন পয়েন্ট নিয়ে গড়ে তোলে দেশের অন্যতম বৃহৎ আফটার সেলস সার্ভিস নেটওয়ার্ক, যা কনজিউমারদের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ব্যবসার লং টার্ম গ্রোথের লক্ষ্যে বিনিয়োগ অব্যাহত রাখে সিম্ফনি। কোম্পানিটির ওয়েবসাইট থেকে জানা যায় 2018 সালে সিম্ফনি 1,80,000 বর্গফুটেরও বেশি আয়তনের একটি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি ফ্যাসিলিটি স্থাপন করে, যার বার্ষিক প্রোডাকশন ক্যাপাসিটি ছিল 1 কোটি ইউনিটেরও বেশি, যেখানে তাদের অপারেশনের জন্য নিয়োজিত রয়েছে 1500-এর বেশি কর্মী এবং এটি দেশের হ্যান্ডসেট ইন্ডাস্ট্রিতে অন্যতম বৃহৎ লোকাল ইনভেস্টমেন্ট। ইনিশিয়ালি দ্রুত গ্রো করলেও সময়ের সঙ্গে সিম্ফনি এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থানকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের কনজিউমারদের পরিবর্তিত চাহিদা। 2010-এর দশকের মাঝামাঝি থেকে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং মানুষের পারচেজিং পাওয়ার বৃদ্ধির ফলে বায়াররা ধীরে ধীরে এন্ট্রি লেভেল স্মার্টফোন থেকে সরে আসতে শুরু করে। একই সঙ্গে স্মার্টফোনের ফুল পটেনশিয়াল সম্পর্কে মানুষের ধারণা বাড়তে থাকে। ফলে তারা আরও ভালো ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, প্রিমিয়াম ডিজাইন এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্টের জন্য বেশি ব্যয় করতেও আগ্রহী হয়ে ওঠে। এর ফলে মার্কেটের সবচেয়ে দ্রুত গ্রোয়িং সেগমেন্ট ধীরে ধীরে সিম্ফনির মূল প্রাইস রেঞ্জের বাইরে চলে যায়। টিবিএসে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় বাংলাদেশের ফর্মাল মার্কেটের বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর প্রায় 2/3 দাম 20,000 টাকার নিচে। অন্যদিকে 30,000 টাকার বেশি মূল্যের ফোন দেশের মোট বার্ষিক স্মার্টফোন সেলসের 2%-এরও কম। অর্থাৎ বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হয় 20 থেকে 30,000 টাকার ডিভাইস, অথচ শুরুর দিকে সবচেয়ে বেশি ডিমান্ড ছিল 10,000 টাকার নিচের সেগমেন্টে, যেখানে সিম্ফনি শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। অন্যদিকে ঠিক যখন বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে কনজিউমার প্রেফারেন্স পরিবর্তিত হচ্ছিল, তখনই গ্লোবাল রিকগনাইজড চাইনিজ ব্র্যান্ডগুলোর নতুন প্রজন্মের স্মার্টফোন নিয়ে মার্কেটে প্রবেশ করে। ফলে কম্পিটিশন আরও তীব্র হয়ে ওঠে এবং সিম্ফনির জন্য নিজেদের অবস্থান ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ে। এই সময় থেকে এক এক করে শাওমি, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো এবং ইনফিনিক্সের মতো ব্র্যান্ডগুলো অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশের মার্কেটে প্রবেশ করে। বৃহৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেট, গ্লোবাল সাপ্লাই চেইন, উন্নত সফটওয়্যার ইকোসিস্টেম এবং আরও শক্তিশালী প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের কারণে এই কোম্পানিগুলো বাজেট ও মিড রেঞ্জ উভয় সেগমেন্টেই আরও আকর্ষণীয় স্মার্টফোন অফার করতে সক্ষম হচ্ছিল। বিভিন্ন ইন্ডাস্ট্রি রিপোর্ট ও কনজিউমার ফিডব্যাক থেকেও সিম্ফনির উপর এই বাড়তি চাপের বিষয়টি উঠে আসে। একদিকে যেখানে কম্পিটিটররা শোরুম এক্সপ্যানশন, রিটেল ব্র্যান্ডিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এবং প্রোডাক্ট ইনোভেশনে ব্যাপক বিনিয়োগ করে, অন্যদিকে সিম্ফনির অনেক ইউজার এই সময় সফটওয়্যার অপটিমাইজেশন, নিয়মিত আপডেট এবং ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করে। সময়ের সাথে সিম্ফনির জন্য কম্পিটিশন যতই তীব্র হয়েছে, এসব বিষয়গুলো কনজিউমারদের পারচেস ডিসিশনে ততই বেশি প্রভাব ফেলতে শুরু করেছে। এসব কারণে বাংলাদেশের স্মার্টফোন ইউজারদের মনে হতে পারে সিম্ফনি পুরোপুরি মার্কেট থেকে হারিয়ে গেছে। তবে দেশের হ্যান্ডসেট ইন্ডাস্ট্রি রিপোর্টগুলো কিন্তু এই ধারণা থেকে একদমই ভিন্ন কিছু বলছে। কারণ স্মার্টফোন সেগমেন্টে আগের ডমিনেন্স হারালেও ওভারঅল হ্যান্ডসেট মার্কেটে সিম্ফনি এখনও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় 2021 সালে সিম্ফনি প্রায় 22% মার্কেট শেয়ার নিয়ে আবারও বাংলাদেশের ওভারঅল হ্যান্ডসেট মার্কেটে শীর্ষ অবস্থানে ফিরে আসে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ও সংকুচিত মার্কেটের মধ্যেও 2023 সালে প্রায় 18% মার্কেট শেয়ার নিয়ে সিম্ফনি ওভারঅল হ্যান্ডসেট মার্কেটে শীর্ষ অবস্থান ধরে রাখে। তাহলে প্রশ্ন হলো, স্মার্টফোন মার্কেটে প্রায় হারিয়ে যাওয়া সিম্ফনি কিভাবে এখনও দেশের ওভারঅল হ্যান্ডসেট মার্কেটে নেতৃত্ব দিচ্ছে? মূলত বাংলাদেশের ফিচার ফোন সেগমেন্টের তথ্য বিশ্লেষণ করলেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কারণ 2023 সালে বাংলাদেশের ফিচার ফোন মার্কেটের প্রায় 39% মার্কেট শেয়ার সিম্ফনির দখলে ছিল, যা এই সেগমেন্টে কোম্পানিটিকে মার্কেট লিডারে পরিণত করে।
আর দেশের ওভারঅল হ্যান্ডসেট মার্কেটে সিম্ফনির শীর্ষ অবস্থানের পেছনে অন্যতম বড় কারণ হল বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেট মার্কেট এখনও অনেকটাই ফিচার ফোন কেন্দ্রিক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশে উৎপাদিত ২,৭২,০০,০০০ হ্যান্ডসেটের মধ্যে প্রায় ১,৮৮,০০,০০০ অর্থাৎ ৬৯% ছিল ফিচার ফোন। ওয়ার্ল্ড ব্যাংকের ডিজিটাল প্রোগ্রেস অ্যান্ড ট্রেন্ডস রিপোর্ট ২০২৩ অনুযায়ী বাংলাদেশের মোবাইল ফোন ইউজারদের মধ্যে স্মার্টফোন ইউসেজ মাত্র ৫১.৭৭%। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও স্মার্টফোন ইউসেজের দিক থেকে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে, যেখানে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও এই হার প্রায় ৫৫.৭৯%। কারণ বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনও অনেক মানুষের কাছে একটি ফোনের প্রয়োজন শুধু কথা বলা। অনেকের জন্য ফোনে মেসেজ পাঠানো বা পড়ার মতো সাধারণ ফিচারই যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। একই সাথে যাদের স্মার্টফোন প্রয়োজন তাদের বড় একটি অংশের চাহিদা এখনও ১০,০০০ টাকার মধ্যেই পূরণ হয়ে যায়। আর এখানেই লুকিয়ে আছে সিম্ফনির ওভারঅল হ্যান্ডসেট মার্কেটের শীর্ষস্থান ধরে রাখার রহস্য। ২০০৮ সাল থেকেই কোম্পানিটি শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছিল। পরবর্তীতে স্মার্টফোন মার্কেটের চাহিদা বদলে যেতে শুরু করলে সিম্ফনি সেই প্রতিষ্ঠিত নেটওয়ার্ককেই কাজে লাগিয়ে আরও বেশি ফোকাস করে বাংলাদেশের গ্রামাঞ্চলের মার্কেটে। অর্থাৎ সিম্ফনি বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যায়নি, বরং দেশের স্মার্টফোন রেভলিউশনের অন্যতম বড় প্লেয়ার থেকে কোম্পানিটি ধীরে ধীরে বাজেট স্মার্টফোন ও ফিচার ফোন সেগমেন্টের অন্যতম বড় প্লেয়ারে পরিণত হয়েছে। অর্থাৎ সিম্ফনির গল্পটি হারিয়ে যাওয়ার নয়, বরং সময়ের সঙ্গে নিজেদের অ্যাডাপ্ট করে নেওয়ার। যেখানে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা আর নেই, কিন্তু দেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে সিম্ফনির প্রভাব এখনও স্পষ্ট।